রাতটা তের কাছে সত্যি এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছে। প্রতিদিনের মতো নির্দিষ্ট সময়তে পা বাড়ালো জাঙ্কুকের ঘরের দিকে। আজ তার পরনে ছিল কুচকুচে কালো রঙের একটা শাড়ি, যা তার দুধে আলতা গায়ের রঙের সাথে মিশে এক মায়াবী বৈপরীত্য তৈরি করেছে। কোমর ছাপিয়ে যাওয়া লম্বা রেশমি চুলগুলো আজ খোলাই রাখা। জাঙ্কুক তেকে খোলা চুলে দেখতে বড্ড ভালোবাসে, আর তেও প্রতিদিন নিজেকে তিল তিল করে সাজায় ঠিক জাঙ্কুকের মনের মতো করে। আজও তার ব্যতিক্রম হলো না। কিন্তু ঘরের ভারী পর্দা ঠেলে ভেতরে ঢুকতেই তে আজ এক অন্য জাঙ্কুককে দেখতে পেল। প্রতি রাতের চেনা দৃশ্যটা আজ উধাও। জাঙ্কুকের হাতে জ্বলন্ত সিগারেট নেই, ঘরের বাতাসে সেই পরিচিত তামাকের ঝাঁঝালো গন্ধও অনুপস্থিত। বিছানার এক কোণে চুপচাপ বসে থাকা জাঙ্কুককে দেখে মনে হচ্ছিল সে যেন কোনো এক গভীর ও জটিল চিন্তার সাগরে মগ্ন হয়ে আছে। দরজার কাছে দাঁড়িয়ে তে আলতো করে নিজের পায়ের নুপুরে একটু শব্দ করলো, যাতে জাঙ্কুকের মনোযোগ ফেরে। শব্দটা শুনতেই জাঙ্কুক ধীরলয়ে চোখ তুলে তাকালো তের দিকে। আজ তার চোখের সেই চেনা পাশবিক লালসাটা কোথায় যেন ঢাকা পড়ে গেছে। তার বদলে সেই চাহনিতে এক অদ্ভুত অব্যক্ত কিছু ছিল, যা তীরের মতো সরাসরি তের বুকের ভেতর গিয়ে বিঁধল। তে যেন এক মুহূর্তের জন্য নিজের নিঃশ্বাস হারিয়ে ফেলল। তে, এদিকে আয়। জাঙ্কুকের কণ্ঠস্বর আজ আদেশের মতো শোনালো না, তাতে ছিল এক অন্যরকম কোমলতা। এই প্রথম তার মুখ থেকে এমন শান্ত আর নরম সুর শুনে তে সত্যিই ভেতরে ভেতরে অবাক হলো, কিছুটা থমকেও গেল। সে ধীর ও সতর্ক পায়ে এগিয়ে গিয়ে জাঙ্কুকের ঠিক সামনে দাঁড়ালো। জাঙ্কুক কোনো রুক্ষতা না দেখিয়ে আলতো করে তের নরম হাতটা নিজের মুঠোয় নিল। তারপর আলতো টানে তেকে নিজের ঠিক পাশে বিছানার ওপর বসালো। তে কিছু বুঝে ওঠার আগেই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরলো। তার দুই হাত তের পিঠ শক্ত করে চেপে ধরলো, আর সে নিঃশব্দে মুখ ডুবিয়ে দিল তের গলার সেই চেনা ভাঁজে। জাঙ্কুকের তপ্ত নিঃশ্বাস তের গলায় লাগতেই তে চোখ জোড়া বন্ধ করে নিল। সময়ের চাকা যেন এই ঘরের ভেতর এসে থমকে গিয়েছে। কতক্ষণ তারা এভাবে স্তব্ধ হয়ে বসেছিল সে খেয়াল তাদের কারোরই ছিল না। জাঙ্কুক যখন তের গলার নরম চামড়ায় আলতো করে নিজের নাক ঘষছিল, তখন তের অবশ মস্তিষ্ক আর তার নিয়ন্ত্রণে ছিল না। অবচেতনই তার হাতের আঙুলগুলো আলতো করে ঢুকে পড়েছিল জাঙ্কুকের সিল্কি চুলের ভাঁজে। জাঙ্কুকের শক্ত বুকের সাথে লেপ্টে থাকায় তের হৃৎপিণ্ডের তীব্র দ্রুত স্পন্দন, ধুক ধুক শব্দটা জাঙ্কুকের কানে স্পষ্ট প্রতিধ্বনি হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে তের মনের কোণে এক নিষিদ্ধ অনুভূতির জন্ম হলো। যে মানুষটা তাকে প্রতি রাতে নরক যন্ত্রণা দিয়েছে, আজ তার এই অদ্ভুত শান্ত ও মায়াবী স্পর্শে তের মনে কেমন যেন একটা ভালো লাগা কাজ করতে শুরু করলো। এক তীব্র বৈপরীত্যে তার মনে হলো জাঙ্কুককে এই মুহূর্তে একটুও ছাড়তে ইচ্ছে করছে না তার। কিন্তু পরক্ষণেই তের ভেতরটা কেঁপে উঠল। সে নিজেকে মনে করিয়ে দিল, না, এটা ভুল। সে কিছুতেই চায় না এমন এক পাষাণ অত্যাচারী লোকের জন্য তার মনে বিন্দুমাত্র কোনো অনুভূতির জন্ম হোক। যে তাকে প্রতি রাতে ক্ষতবিক্ষত করেছে, তার প্রতি এই টান সির্ফ এক মানসিক বিভ্রান্তি ছাড়া আর কিছু নয়। ঘরের ভেতরে সেই পিনপতন নীরবতা ভেঙে আচমকা জাঙ্কুক বলে উঠল, কালকে চলে যাব, তোকে আর কেউ ক্ষতবিক্ষত করবে না তে। কথাটা বলার সময় জাঙ্কুক তের উপর থেকে তার বাঁধন আলগা করেনি, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে রাখলো তাকে, যেন সে তের শরীরের সুবাস নিজের ভেতরে চিরতরে জমিয়ে নিতে চাইছে। সানার মুখ থেকে যখন তে প্রথম জাঙ্কুকের ইন্ডিয়া চলে যাওয়ার খবরটা শুনেছিল, তখন তার মন খুশিতে নেচে উঠেছিল। কিন্তু এখন সরাসরি জাঙ্কুকের নিজের মুখে এই বিদায়ের কথা শুনে তের মনের ভেতর এক অদ্ভুত মিশ্র অনুভূতির ঝড় বয়ে যেতে লাগলো। একদিকে প্রতিদিনের নরক যন্ত্রণা থেকে দীর্ঘদিনের মুক্তির এক পরম স্বস্তি, আর অন্যদিকে এই বিষাক্ত মানুষটার অভাব বোধ করার জন্য এক অজানা হাহাকার। তে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। সে নিজেই বুঝতে পারছিল না এই মুহূর্তে তার মন আসলে ঠিক কি চাইছে। ওদিকে জাঙ্কুকের মনের ভেতরও তখন এক তুমুল তোলপাড় চলছে। নিজের ভেতরের এই অদ্ভুত পরিবর্তন সে নিজেও মেলাতে পারছে না। যে মেয়েটিকে সে এতদিন কেবল নিজের লালসা আর পুরুষত্বের অহংকার মেটানোর এক সাধারণ দাসী মনে করত, আজ তাকে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে ভাবতেই তার বুকের ভেতরটা কেমন যেন খাটো হয়ে আসছে। তে এখন আর কেবল তার রাতের ক্ষণিকের ভোগ নয়, তে যে কখন অলক্ষ্যে তার এক তীব্র অবাধ্য আসক্তিতে পরিণত হয়েছে তা সে নিজেও টের পায়নি। আজ রাতে জাঙ্কুক অনেক চেষ্টা করেও তের সাথে সেই আগের মতো রুক্ষ বা বাজে ব্যবহার করতে পারছিল না। তার ভেতরের সমস্ত হিংস্রতা যেন তের এই শান্ত রূপের সামনে এসে কর্পূরের মতো উড়ে গেছে। জাঙ্কুক অত্যন্ত ধীরলয়ে তের গলা থেকে নিজের মুখটা তুলে নিল।
তের বিষাদময় অথচ মায়াবী মুখটার দিকে সে অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। তারপর কোনো তাড়াহুড়া ছাড়া এক অদ্ভুত আকুলতা নিয়ে অত্যন্ত কোমলভাবে তের শুকনো ফাটা ঠোঁট দুটোর উপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল। বিগত রাতগুলোর মতো আজ কোনো জোর জবরদস্তি ছিল না, ছিল না কোনো রক্তাক্ত কামড়ের নিষ্ঠুরতা। আজকের এই চুম্বনটা ছিল এতটাই ধীর আর আবেশে ভরা যে তে নিজেকে আর ধরে রাখতে পারল না। এক পরম শান্তিতে তার চোখের পাতা দুটো বুজে এলো। তের দুই হাত জাঙ্কুকের চুলগুলোকে আরো শক্ত করে আঁকড়ে ধরলো। বেশ কিছুক্ষণ ধরে সেই মায়াবী আবেশে ডুবে থাকার পর জাঙ্কুক আলতো করে তের ঠোঁট ছেড়ে দিল। দুজনেরই নিঃশ্বাসের গতি তখন বেশ দ্রুত, বুক দুটো ওঠানামা করছে। জাঙ্কুক তের গালে আলতো করে হাত রেখে ফিসফিসিয়ে বলল, তোকে আজ খুব সুন্দর লাগছে তে, সত্যি অনেক সুন্দর লাগছে। এতগুলো দিনের নরক যন্ত্রণার পর এই প্রথম জাঙ্কুকের মুখ থেকে এমন একটি প্রশংসার বাণী শুনে তের অবশ মনটা যেন এক অজানা খুশিতে লাফিয়ে উঠল। এতদিনের সব অপমান, সব ক্ষত এই একটি মুহূর্তের জন্য কোথায় যেন হারিয়ে গেল। তের মনে জাঙ্কুকের জন্য এক অজানা তীব্র ভালো লাগা আর অনুভূতির জন্ম হতে শুরু করলো, যা সে কোনোভাবেই আর অস্বীকার করতে পারছিল না। জানালার ফাঁক গলে সকালের সোনালি রোদের একটা চিলতে এসে তের মুখের উপর পড়ল। সেই আলোয় ধীরলয়ে তের চোখ দুটো খুলে গেল। চোখ মেলে সে স্তব্ধ হয়ে গেল। সে দেখল আজ কোনো যন্ত্রণার বিছানায় সে একা পড়ে নেই, বরং জাঙ্কুকের চওড়া বুকের উপর পরম নিশ্চিন্তে মাথা রেখে সে ঘুমিয়েছিল। জাঙ্কুকের একটা হাত তখনও তের কোমর শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঘরের পরিবেশটা এতটাই শান্ত যে তের নিজেরই কেমন যেন সংকোচ বোধ হতে লাগলো। সে যখন খুব সাবধানে নিজেকে সরিয়ে নিয়ে বিছানা থেকে ওঠার চেষ্টা করলো, ঠিক তখনই জাঙ্কুক ঘুমের ঘোরেই তের বাঁধন আরো শক্ত করে দিল। তেকে নিজের দিকে আরো টেনে নিয়ে সে তের গলায় মুখ ডুবিয়ে দিল। তার কণ্ঠস্বর তখনও ঘুম জড়ানো, কিন্তু তাতে ছিল এক অদ্ভুত আকুলতা। সে ফিসফিসিয়ে বলল, আর একটু থাক প্লিজ, আর মাত্র কিছুক্ষণ, একটু পরেই তো চলে যাব। জাঙ্কুকের এই কাতর অনুরোধ তের ভেতরের সব প্রতিরোধ ভেঙে দিল। সে আর ওঠার চেষ্টা করলো না, কোনো কথাও বলল না। চুপচাপ নিজের চোখ দুটো বুজে জাঙ্কুকের সেই চিলতে ওমে আর বুকের ধুকধুকানি শুনতে শুনতে শুয়ে রইল। মনে মনে চাইলো এই সকালটা যেন আর শেষ না হয়, কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো, আর সেই বিকেলেই জমিদার বাড়ির সদর দরজায় এসে দাঁড়ালো ইন্ডিয়া যাওয়ার গাড়ি। বাড়ির সবাই ব্যস্ত জাঙ্কুককে বিদায় জানাতে। তে আড়ালে দাঁড়িয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। জাঙ্কুক কি যাওয়ার আগে একবারের জন্য তার ঘরে আসবে না, একটা বারের জন্য কি বিদায় জানাবে না? কিন্তু জাঙ্কুক এলো না। সে সবার সাথে হাসি মুখে কথা বলে গাড়িতে গিয়ে বসলো। একবারের জন্য পিছনের মহলে জানালার দিকে তাকালো না, আর না তো তেকে এক পলক দেখার চেষ্টা করলো। গাড়িটা ধুলো উড়িয়ে একসময় দৃষ্টির সীমানা পেরিয়ে গেল। জাঙ্কুকের এই নির্বিকার চলে যাওয়া তের বুকে এক তীব্র শেল হয়ে বিঁধল। তার মনে হাজারটা প্রশ্নের ভিড় করতে লাগলো। তবে কি গত রাতের সেই কোমলতা, সেই মায়াবী চুম্বন আর সকালের সেই আকুলতা সবকিছুই ছিল শুধুই নাটক? যাওয়ার আগে ক্ষণিকের আমোদের জন্য এক মিথ্যা অনুভূতির ছদ্মবেশ? যদি তাই হয় তবে তে কেন পারছে না সেসব ভুলতে? কেন ওই বিষাক্ত মানুষটার স্পর্শ এখনো তার সারা শরীরে জড়িয়ে আছে? জাঙ্কুক যে সত্যিই তের ছাই চাপা মনে এক অবাধ্য ভালোবাসার ঝড় তুলে দিয়ে গেছে। জানালার গ্রিল ধরে তেকে এভাবে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে দেখে সানা এসে পাশে দাঁড়ালো। কি রে তে, কি হয়েছে তোর? ছোট সাহেব চলে গেছে, এখন তো তোর খুশিতে নাচানাচি করার কথা, কিন্তু তোকে এমন উদাস লাগছে কেন রে? সানার ডাকে তের সম্বিত ফিরল। সে জোর করে ঠোঁটের কোণে একটা মলিন হাসি ফুটিয়ে নিজের ভেতরে তোলপাড়টা আড়াল করার চেষ্টা করলো। কই কিছু না তো সানা আপু, এমনিতেই হয়তো একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, আজ থেকে তো আমার প্রতি রাতের পুতুলের সাজার সমাপ্তি ঘটলো, তাই না? চলো সানা আপু, অনেক তো হলো, এবার আমি তোমাকে ঘরের কাজে সাহায্য করছি। কথাটা বলে সে শাড়ি পাল্টে পরে নিল, তার সেই আগের পুরনো সুতি শাড়ি। মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া রইল না, চুলগুলো সেলফ একটা সাধারণ খোপা করে নিল। সমস্ত কৃত্রিম জাঁকজমক ঝেড়ে ফেলার পর তের চেহারায় ফুটে উঠল এক অদ্ভুত স্নিগ্ধ আর নিষ্পাপ রূপ। এই সেই অবহেলা আর সরলতার রূপ যা কোনো নামি দামি গহনা ছাড়াই এক পরাক্রমশালী জমিদারকে কাবু করেছিল। জাঙ্কুক চলে যাওয়ার পর তের জীবন থেকে সেই কৃত্রিম আলোর ঝলকানিটুকু এক নিমিষেই মিলিয়ে গেছে। ভালো মন্দ খাওয়া কিংবা রাতে দামি শাড়ি পরে পুতুল সাজার সেই দিনগুলোর অবসান ঘটেছে।
আবার ফিরে এসেছে সেই চেনা দিনগুলো। ভোর থেকে মাঝরাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি, আর দিন শেষে জুটছে পরিচালিকাদের জন্য বরাদ্দ থাকা বাসি পচা খাবার। কিন্তু এই বাহ্যিক কষ্টের মাঝ ওদের ভেতরের জগৎটা একদম উলটপালট হয়ে গেছে। যে জাঙ্কুকে সে মন থেকে সবচেয়ে বেশি ঘৃণা করত, যার সম্পর্কে ভাবতে এক পৈশাচিক অভিশাপ, আজ সেই জাঙ্কুকের শেষ রাতের দেওয়া মায়াবী স্মৃতিগুলোই তের বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। কাজের ফাঁকে একা ঘরে কিংবা জানালার পাশে বসলেই তের মনে ভেসে ওঠে জাঙ্কুকের সেই কোমল কণ্ঠস্বর, আর একটু থাক প্লিজ। সব সময়ের ঘৃণা জাগানো পুরুষটা যে মাত্র এক রাতের মায়ায় তের অবুঝ মনে ভালোবাসার গভীর এক বীজ বুনে দিয়ে গেছে, তাতে নিজেও অস্বীকার করতে পারছে না। এক বুক হাহাকার নিয়ে সে প্রায়ই ভাবে এই নিষিদ্ধ অনুভূতির শেষ পরিণতি কি হবে। তার মতো এক আশ্রিতা অনাথ মেয়ের ভাগ্যে কি আদৌ কোনো ভালোবাসা সইবে? তে এসবের কোনো উত্তর খুঁজে পায় না। অন্যদিকে সুদূর ইন্ডিয়া থেকে জমিদারি প্রাসাদের ড্রয়িং রুমে রাখা বড় কালো রঙের ক্রডল টেলিফোনটা আচমকা বেজে উঠল। জেনি নিজেই এসে রিসিভারটা কানে তুললেন। ওপাশ থেকে জাঙ্কুকের চেনা কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো মা, কেমন আছেন? এই তো বাবা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মা। বাবা, বোন সবাই কেমন আছে? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে। তা বাবা, ওইখানে তোমার দিনকাল কেমন কাটছে? তোমার বাবা তো তোমার মনোরঞ্জনের জন্য সবকিছুই ব্যবস্থা করে রেখেছিলেন ওখানের বড় বড় শহরে। কোনো সমস্যা হচ্ছে না তো তোমার? না মা, থাকার বা আমোদ প্রমোদের কোনো সমস্যা হচ্ছে না। শুধু আমি তেকে ভীষণ মিস করছি। ওর শরীরের মধ্যে যে মায়া, যে টান আছে, তা এখানকার কোনো নামি দামি মেয়ের মধ্যেই আমি খুঁজে পাইনি। তুমি দোয়া করো মা, যেন এখানের সব কাজ মিটিয়ে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারি। ওকে ছাড়া ইদানিং আমার রাতগুলো আর কাটতেই চায় না। অনেকদিন পর জাঙ্কুক ফোন করলেও মা ছেলের মাঝে খুব বেশি কথা হলো না। কাজের ব্যস্ততায় জাঙ্কুক দ্রুত এই লাইনটা কেটে দিল। কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে আসা জাঙ্কুকের শেষ কথাগুলো শুনে জেনির কপালে চিন্তার ভাঁজ পড়ল। রিসিভারটা ক্রডলে নামিয়ে রাখতে রাখতে তার হাত দুটো রাগে কাঁপতে লাগলো। তার মানে বড় কর্তার ধারণা ভুল ছিল। তে শুধু জাঙ্কুকের ক্ষণিকের অভ্যাস বা নেশা নয়, বরং জাঙ্কুক তের প্রতি সত্যিই মনে মনে দুর্বল হতে শুরু করেছে। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ন্যান্সিকে আমি নিজে মুখে কথা দিয়ে এসেছি যে ওনাদের একমাত্র মেয়ে রোজেকেই আমি এই জমিদার বাড়ির বউ করে আনবো। কত বড় ব্যবসায়ী রোজের বাবা! ওনাদের একমাত্র মেয়ের জামাতা হতে পারলে ওনাদের সমস্ত ধন সম্পত্তির একক মালিক হবে আমার জাঙ্কুক। ওই তের জন্য আমি এত বড় সুযোগ হাতছাড়া করতে পারি না। কিছু একটা করতে হবে। জাঙ্কুক ফেরার আগেই এই প্রাসাদ থেকে তেকে চিরতরে সরাতে হবে। জেনির চোখের চাউনি এক মুহূর্তে বিষাক্ত হয়ে উঠল। তের নিষ্পাপ ভালোবাসার বীজ অঙ্কুরিত হওয়ার আগেই তা উপড়ে ফেলার এক ভয়ঙ্কর নীল নকশা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। আজকে সকাল থেকেই জমিদার বাড়ি জুড়ে এক এলাহি কাণ্ড। পুরো উঠান ঝাড়পোছ করা হচ্ছে। বড় তোরণটা সাজানো হচ্ছে তাজা ফুলের মালা দিয়ে। জমিদার বাবু কায়ের অত্যন্ত ঘনিষ্ঠ এবং পুরনো একজন বন্ধু আজ এই প্রাসাদে বেড়াতে আসছেন। ভদ্রলোক এককালের নামকরা জমিদার ছিলেন। এখন যুগ বদলে জমিদারি প্রথা না থাকলেও তার অঢেল সম্পত্তি আর দাপট এখনো আগের মতোই রয়ে গেছে। পুরো বাড়ির এই হইচইয়ের মাঝে তে আর সানা রান্নাঘরে কাজ করছিল। ঠিক তখন মোমো চারপাশটা একবার দেখিয়ে নিয়ে ওদের দুজনকে একপাশে ডেকে নিল। শোন, তোরা দুজন আজকে কিন্তু একদম অন্দরমহলের আড়ালে থাকবি। ভুলেও যেন জমিদার বাবুর ওই বন্ধুর সামনে তোদের দুজনকে না দেখি, মনে থাকবে তো? কিন্তু কেন গো মোমোপু? ওনার সামনে গেলে এমন কি ক্ষতি হবে? আর আমরা হলাম এ বাড়ির কাজের লোক। ওনাদের শরবত খাবার এগিয়ে দিতে তো আমাদের ডাক পড়বেই। না গিয়ে উপায় আছে? আরে না রে সানা, তোরা যাবি না। ওই বুড়ো লোকের নজর বড্ড খারাপ। কোনো কম বয়সী বা সুন্দরী মেয়ে দেখলেই ওনার মুখ থেকে লোল পড়ে। আমি লোকমুখে শুনেছি এই পর্যন্ত নাকি আটখানা বিয়ে করেছেন উনি, কিন্তু একটা বউ ওনার কাছে টেকেনি। যারা বড় ঘরের মেয়ে ছিল তারা ওনার অত্যাচার সহ্য করতে না পেরে তালাক নিয়ে বাপের বাড়ি চলে গেছে। আর যেসব গরিব ঘরের মেয়ে ছিল তারা ওনার ঘরে গিয়ে জীবনটাই দিয়ে দিয়েছে। কে জানে বাপু, ভেতরে ভেতরে উনি কি এমন পৈশাচিকতা করেন যে কোনো মানুষ ওনার ঘরে টিকে থাকতে পারে না। সে যাই হোক, তোদের দুটোকে সাবধান করে দিলাম, খবরদার ওদিকে যাবি না। মোমোর মুখ থেকে ওই বিয়ে করা জমিদারের ভয়ঙ্কর রূপের কথা শুনে সানা আর তের বুকের ভেতরটা ধক করে উঠল। দুজনেই ভয়ে একদম সিটিয়ে গেল।
ওরা রান্নাঘরের কোণে ফিসফিস করে একটা বুদ্ধি আঁটলো। এমন কোনো কাজ বেছে নিতে হবে যাতে বৈঠকখানা বা সদর মহলের আশেপাশেও তাদের যেতে না হয়। সেই মোতাবেক দুজনে গুটি গুটি পায়ে পেছনের বড় বাগানটার দিকে চলে গেল। বাগানের এক কোণে যেখানে মালিরা কাজ করছিল সেখানে গিয়ে ওরা শুকনো পাতা ঘোরানো আর গাছের গোড়ায় পানি দেওয়ার কাজ শুরু করে দিল। চারিদিকের বড় বড় ঝোপ আর গাছের আড়ালে নিজেদের লুকিয়ে রেখে ওরা হাঁফ ছাড়লো। মনে মনে ভাবলো আজ সারাদিন এই বাগানের গাছের আড়ালেই কাটিয়ে দেবে, যেন ওই লম্পট শিকারী পশুর নজর কোনোভাবেই এই দুই অসহায় হরিণীর উপর না পড়ে। জমিদার কায়ের সেই প্রভাবশালী বন্ধু বোগাম সাহেব গাড়ি চড়ে কিছুক্ষণ আগে রাজকীয় বেশে প্রাসাদে এসে পৌঁছেছেন। এতক্ষণ দুই পুরনো বন্ধু মিলে বৈঠকখানায় বসে হুক্কা টেনেছেন আর খোশ গল্প করতে করতে দুপুরের শাহী খাওয়া দাওয়াও শেষ করেছেন। আর এই সব কিছুর তদারকি জেনি নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছেন, যাতে বড় কর্তার বন্ধুর খাতিরে কোনো কমতি না থাকে। দুপুরের ভারী খাবারের পর বোগাম সাহেবের একটুখানি হাঁটার পুরনো অভ্যাস আছে, তাই জমিদার বাবু কাই নিজেই তাকে নিয়ে গল্প করতে করতে পেছনের বড় বাগানটার দিকে এগিয়ে গেলেন। সাথে জেনিও সুতি শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে তাদের সঙ্গী হলেন। বাগানের ছায়া শীতল পথ ধরে হাঁটতে হাঁটতে তিনজনের নানা বিষয়ে আলোচনা করছিলেন। এক পর্যায়ে জেনির মাথায় হঠাৎ করেই একটা কুৎসিত বুদ্ধি খেলে গেল। তিনি মুখে এক কৃত্রিম হাসি ফুটিয়ে বোগামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তা বোগাম ভাই, আপনার অঢেল সম্পত্তি, এত বড় নামডাক, কিন্তু ঘর তো শূন্য, তা নতুন করে আবার বিয়ে শাদী কিছু করবেন না? জেনির কথা শুনে বোগাম তার মোটা গোফে হাত বুলিয়ে একটা কুৎসিত ও তাচ্ছিল্যের হাসি হাসলেন। তার চোখের লোলুপ দৃষ্টিটা এক মুহূর্তের জন্য যেন আরো চকচক করে উঠল। করবো না কেন, নিশ্চয়ই করবো জেনি ভাবি। আমার আবার বিছানায় নতুন বউ ছাড়া রাত কাটে না, আর ওইসব বাইজি বা রক্ষী তাদের সাথে ঠিক জমে ওঠে না, কেমন যেন বাসি বাসি লাগে। দেখি মনের মতো কোনো সুন্দরী মেয়ে পেলেই শুভ কাজটা সেরে ফেলবো, টাকা পয়সার তো আর অভাব নেই আমার। বন্ধুর এমন রসাত্মক কথা শুনে জমিদার বাবু কাই হো হো করে হেসে উঠলেন। তিনি বোগামের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, আরে তুই এত চিন্তা করিস না তো ভাই, তুই যখন আমার এই মহলে পা রেখেছিস তখন তোর এই শখ আর অপূর্ণ থাকবে না। তোর জন্য আজ বিকেল থেকে আমি নিজে উপযুক্ত মেয়ে দেখা শুরু করব। দেখিস তোর ৯ নম্বর ঘরণী হিসেবে এমন মেয়ে এনে দেব যা রূপ দেখে তোর চোখ জুড়িয়ে যাবে। ঠিক তখনই বাতাসের ঝাপটায় বাগানের একটা বড় ঝোপের আড়াল সরে গেল, আর বোগামের লোলুপ নজর সরাসরি গিয়ে পড়ল তের উপর। টিয়ার সানা তখন মাটির দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শুকনো ডালপালা এক জায়গায় জড়ো করছিল। তের সেই প্রসাধনহীন স্নিগ্ধ আর অপরূপ মায়াবী রূপ দেখে বোগামের পায়ের গতি থমকে গেল। তার চোখ দুটো বড় বড় হয়ে উঠল, আর মুখে ফুটে উঠল এক তীব্র পৈশাচিক লালসা। ওইটা কে রে কাই? এই বাগানে এত বড় হীরের টুকরো লুকিয়ে রেখেছিস আর আমাকে বলিসনি? বোগামের দৃষ্টি অনুসরণ করে কাই এবং জেনি দুজনেই তাকালেন তের দিকে। জেনি পুরো ব্যাপারটা মাথা খাটিয়ে বুঝতে এক মুহূর্ত সময় নিলেও জমিদার কাইয়ের ঠোঁটের কোণে একটা চেনা বাঁকা কুৎসিত হাসি ফুটে উঠল। ও তো আমাদের বাড়ির এক সাধারণ আশ্রিতা, কাজের লোক। কেন রে ভাই, হঠাৎ ওকে কেন? মেয়েটাকে আমার প্রথম দেখাতেই বেশ মনে ধরেছে রে কাই। ওর ওই ডাগর ডাগর চোখ আর গায়ের রং দেখে আমার ভেতরের পুরুষত্বটা জেগে উঠেছে। ওকেই আমি আমার ৯ নম্বর বিবি করব। তুই যেমন করেই হোক ওর সাথে আমার বিয়ের ব্যবস্থা কর। বোগামের কথা শুনে জেনির চোখের কোণ চিলিক দিয়ে উঠল। তিনি মনে মনে যা চাচ্ছিলেন ভাগ্য যেন আজ নিজে থেকেই তা এনে তার থালায় সাজিয়ে দিল। তেকে এই বাড়ি থেকে জাঙ্কুকের জীবন থেকে চিরতরে সরানোর এর চেয়ে বড় সুবর্ণ সুযোগ আর হতেই পারে না। তে যদি এই বুড়ো পশুর হাত ধরে বিদায় হয় তবে জাঙ্কুক ফিরে এসে আর তেকে পাবে না, আর তখন জাঙ্কুকের সাথে রোজের বিয়ে দেওয়াটা জেনির জন্য একদম সহজ হয়ে যাবে। জেনি আর এক মুহূর্তও দেরি না করে মুখে এক গাল কৃত্রিম হাসি ফুটিয়ে অত্যন্ত আহ্লাদ করে বলে উঠলেন, ঠিক আছে বোগাম ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, ব্যবস্থা একদম পাকা হয়ে যাবে। আপনি শুধু জলদি দিন তারিখ ঠিক করুন, বাকিটা আমি নিজে দাঁড়িয়ে থেকে সামলে নেব। তাহলে কি এবার তের নিষ্পাপ জীবনে জাঙ্কুকের চেয়েও আরো কোনো বড় ও ভয়ঙ্কর বিভীষিকা ঘটতে চলেছে? বোগামের মতো এক নরপশুর সাথে কি সত্যিই হয়ে যাবে তের বিয়ে? জাঙ্কুক কি জানতে পারবে তার প্রিয় আসক্তির এই করুণ পরিণতির কথা, নাকি তের কপালে লেখা আছে অন্য কোনো ভাগ্য? পরবর্তীতে কি হতে চলেছে তের ভাগ্যে তা দেখতে চোখ রাখুন আমার চ্যানেলে। গল্প আপলোড হওয়ার সাথে সাথেই সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরবর্তী পর্ব জলদি দিতে সাহায্য করবে।